হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা ভেক্টর অধ্যায় পড়ছি ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এক্সামিনেশনের পারপাসের দিক থেকে। তো আমরা লাস্ট দুটো ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করেছি, স্পেশালি আপেক্ষিক বেগ এবং সেখান থেকে ব্যক্তির গতির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটা নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নদীতে নৌকার গতি, মানে মোশন অফ এ বোট ইন এ রিভার। তো এটা আমরা কিভাবে আলোচনা করব? দেখো, বিভিন্ন টেক্সট বইতে বিভিন্ন রকমের আলোচনা রয়েছে। তো আমরা ছায়া প্রকাশনী বইতে যেটা রয়েছে আমি সেটাকেই প্রিফার করব, কারণ হচ্ছে সব বইগুলোতেই ভালো রয়েছে, কিন্তু যেটা সব স্টুডেন্টের ক্ষেত্রে, সব রকমের স্টুডেন্টের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, সেটা কিন্তু ছায়া প্রকাশনী বই যেটা রয়েছে সেটাই কিন্তু সবচেয়ে সহজতম অন্যান্য টেক্সট বই তুলনায়। তো সেই জন্য আমরা সেই আলোচনা করব। তো সবচেয়ে প্রথমে আগে আমরা একটু স্লোলি পড়বো, একটু কনসেপশনটা ডেভেলপ করব। সবচেয়ে প্রথম আমরা জাস্ট একটা রাফ আইডিয়ার জন্য আমরা এটাই ধরলাম নদীর অংশ হিসাবে ধরছি, ঠিক আছে? তো স্বাভাবিক, এটা এই বরাবর নদীর দৈর্ঘ্য ধরছি আর এই বরাবর নদীর প্রস্থ। তো নদীর যে প্রস্থ, সেই নদীর প্রস্থ আমরা ধরছি হচ্ছে L। তাহলে নদীর যে প্রস্থ, তোমরা স্কেল নিয়ে সোজা টেনে নেবে, আমি হাতে আঁকছি ওই জন্য বেঁকে যাচ্ছে। তো L হচ্ছে নদীর প্রস্থ। তাহলে নদীর যে প্রস্থ সেটা L ধরেছি। আর সাপোজ ধরলাম যে নৌকোর গতিবেগ যখন নদীর জলের স্রোত নেই, অর্থাৎ আমি বলতে চাইছি স্রোতহীন নদীর জলে নৌকোর বেগ, অর্থাৎ নৌকার যে বেগ সেইটা আমি ধরলাম v। তাহলে v যদি হয় তো স্বাভাবিকভাবে আমরা চাইবো প্রস্থ বরাবর যেতে, তাহলে তাড়াতাড়ি অর্থাৎ ন্যূনতম দূরত্বে আমরা সেটা পেরোতে পারবো। তো সেই জন্য আমরা ধরলাম যে প্রস্থ বরাবর আমরা নৌকাটাকে চালনা করছি, যেহেতু স্রোত নেই তাহলে বাধা এমনিও নেই। তাহলে আমরা সাপোজ এখানে এরকম ধরি, এই বরাবর এইটাই হচ্ছে নৌকোর বেগ, যেটা আমি দেখলাম। এইবারে আমরা এটা ধরলাম যে সাপোজ প্রস্থ বরাবর এই বরাবর স্রোতের বেগ u। যদি এটা ধরি আমরা, তো স্বাভাবিকভাবে আমাদের এখানে যে চেঞ্জেসটা আসবে সেটা হচ্ছে এই বরাবর তাহলে আমাদেরকে u ধরতে হবে, যেহেতু স্রোত রয়েছে। তো এই সিচুয়েশনে অর্থাৎ নদীর জলে নৌকোর এখন অবস্থাটা একটু ভেবে দেখো। একটা হচ্ছে স্রোতের বেগ রয়েছে, একটা তার নিজস্ব বেগ রয়েছে। তাহলে দুটো বেগ একসঙ্গে ক্রিয়া করছে, অবশ্যই ভিন্ন দিকে ক্রিয়া করছে। তো দুটোই হচ্ছে বেগ, অর্থাৎ ভেক্টর রাশি। তা আমরা ভেক্টর রাশির লব্ধি খুব সহজে বের করতে পারবো। তো ভেক্টর রাশির লব্ধিটা কি হবে? তাহলে স্বাভাবিকভাবে লব্ধিটা হবে এই বরাবর। যদি এটাকে আমি বর্ধিত করি দু সাইডে, আর নাম এরকম যদি দিই এ বি, আর এই লব্ধি ভেক্টরের নাম যদি দিই আমি W, আর এই লব্ধি ভেক্টর এবং ভি এর মধ্যে যদি আমরা কোণ ধরি আলফা, তো তোমাদের বইতে যেহেতু আলফা ধরেছে সেই জন্য আলফা, তোমরা থিটা ফাই যা খুশি ধরতে পারো। তো এটা যদি আমরা আলফা ধরি তাহলে আমাদের খুব সহজে কিন্তু ক্যালকুলেশন গুলো কিন্তু হয়ে যাবে। কিরকম না, আমরা এখান থেকে বর্ধিত করে নেব, এগুলো কিন্তু করে আমরা যেরকম সামান্তরিক সূত্র লাগাই, কিন্তু এখানে তো সমকোণী উপাংশের বিভাজনটা করছি, কিন্তু বলতে গেলে সংযোজন করছি। আমরা যদি এই লব্ধি ভেক্টরকে বিভাজন করি তখন এরকম উপাংশ কিন্তু পাওয়া যাবে। তাহলে সমকোণে, কারণ u আর v দুটো কিন্তু পরস্পরের সমকোণে রয়েছে। তো এই কেসে দেখো, যেটা আমরা অনেকগুলো উদাহরণের ক্ষেত্রে দেখেছি, একটা টিনের বাক্স কিংবা জাহাজের ক্ষেত্রেও দুটো এইভাবে, আমি খুব সহজেই তোমাদের এটা বোঝাতে পারবো। এইভাবে যদি বল প্রয়োগ করি, কিন্তু লব্ধি কিংবা যে বরাবর বাক্সটা কিন্তু অগ্রসর হয় সেটা এইটা হয়। ঠিক
সেম ওয়েতে যদি আমরা এইখানেও দেখি তো লব্ধিটা হচ্ছে W, তার মানে নৌকো চালনা ভি এর দিকে পড়লেও স্রোতের প্রভাবে লব্ধিটা কিন্তু কোনাকুনি ভাবে ক্রিয়া করছে, একটা আলফা কোণ ভি এর সঙ্গে থাকছে, তার মানে আলটিমেটলি এই এবি পথ বরাবর কিন্তু নৌকোটা গতিশীল হবে। যতই আমরা ভি বরাবর চালনা করি কিন্তু গতিশীল কিন্তু এই রকম হবে না, এইভাবেই হবে, কিন্তু এটা হতেই হবে, কারণ হচ্ছে লব্ধি বেগে অভিমুখটা সেই বরাবর থাকছে। তাহলে যদি প্রথমে জিজ্ঞেস করা হয় যখন স্রোত ছিল না এই সময় কতটা সময় লাগতো, না L বাই ভি লাগবে, যেহেতু এখন স্রোত নেই, অর্থাৎ যদি u0 হয় অর্থাৎ স্রোতহীন জল। কিন্তু এখন সিচুয়েশনটা যেহেতু চেঞ্জ হয়েছে, তো এই সিচুয়েশনে আমরা কি বলতে পারি, না এই সিচুয়েশনে আমরা বলতে পারবো সেটা হচ্ছে w স্কয়ার সমান কত আসছে, না w স্কয়ার সমান আসছে u স্কয়ার প্লাস v স্কয়ার। অতএব লব্ধি ভেক্টর অর্থাৎ লব্ধি বেগের মান খুব সহজে আমরা এখান থেকে বের করে নিলাম। এবারে যদি অভিমুখের কথা আসে, যে লব্ধি ভেক্টর অভিমুখ, তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি কি আসছে, না u বাই v। তাহলে এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি, তাহলে জেনে যাব কোন অ্যাঙ্গেলে রয়েছে লব্ধি ভেক্টরটা। তো এটা খুব সহজে কিন্তু হয়ে গেল। কিন্তু আমাদের যেটা মূল কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই যে নদী পারাপার হচ্ছে, নদী পারাপারের ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয় কি, না একটা হচ্ছে যে আমরা সবচেয়ে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কেস 1, সেটা হচ্ছে আমরা ন্যূনতম দূরত্বে নদী পারাপার। তো এই যে ন্যূনতম দূরত্বে আমরা নদী পারাপার করতে চাইছি, তো তার জন্য আমাদের কি করতে হবে, না বুঝতেই পারছো যখনই কোনো নদী, যদি আমি তোমরা স্কেল নিয়েই করবে, আমি তোমাদের বারবারই বলছি, নাহলে কিন্তু বেঁকে যাবে, তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। তো খাতায় কিন্তু স্কেল পেন্সিল নিয়ে করবে, পেন্সিলেই করবে, তাহলে কিছু কারেকশন থাকলে তোমরা চেঞ্জ করতে পারবে মুছে দিয়ে। তাহলে এটা যদি হয় আর এইটাই যদি তার প্রস্থ হয়, কারণ এগুলো তুমি আগেই বলেছি, সেগুলো কিছুই চেঞ্জ করছি না। তো এর যদি নদীর প্রস্থ হয়ে থাকে, তো বুঝতেই পারছো যদি ন্যূনতম দূরত্বে নদীকে পারাপার করতে হয়, ডেফিনেটলি এরকমটা হচ্ছে না, আমাদের পার করতে হবে এইভাবে, অর্থাৎ প্রস্থ বরাবর একদম পারপেন্ডিকুলারলি কিংবা লম্বভাবে। তো এই বরাবর পারাপার করতে একটা সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে, না আমরা এরকম পারাপার করার চেষ্টা করলেও সফল হব না। তার কারণ কি, না স্রোতের একটা বেগ রয়েছে u, সেই জন্য লব্ধিটা কিন্তু স্বাভাবিক কোনাকুনি ভাবে হয়ে যাচ্ছে। তার মানে আমরা এরকম লম্বালম্বি চালনা করলেও সে কিন্তু ঠিক এইভাবে গতিশীল হবে। এই রিজনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এইটা তো থাকছে স্রোতের বেগ, আমরা আগের বার কি ছিল, না আগের বার আমরা এই বরাবর চালনা করছিলাম, মনে করে দেখো, এইটা আমরা করব না। এবারে কি করব, 90 প্লাস থিটা অ্যাঙ্গেলে চালনা করব, এইটাকে আমরা থিটা ধরলাম। 90 প্লাস থিটা অ্যাঙ্গেলে আমরা চালনা করব। 90 প্লাস থিটা অ্যাঙ্গেলে চালনা করব ভি গতিবেগে। তাহলে নৌকাকে আমরা ভি গতিবেগে কত অ্যাঙ্গেল বললাম, 90 প্লাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা কোণে এইভাবে চালনা করলাম। থিটার মানটা আমরা এখনো জানি না, কারণ থিটার মানটা কতটা প্রয়োজন হবে কিংবা ন্যূনতম সময় কিংবা কি কেস, সেটা তার উপরে ডিপেন্ড করছে, কারণ এল এর মান কেমন হচ্ছে, ভি এর মান, ইউ এর মান কেমন, সেটা একটা ফ্যাক্টর হয়ে যাবে। তো যদি আমরা এইভাবে চালনা করি তাতে সুবিধা কি হবে, দেখো ভি তো একটা ভেক্টর রাশি, তাহলে ভি এর একটা উপাংশ এই বরাবর ক্রিয়া করবে, যেটা আমাদের জন্য খুব জরুরি হবে। সেটা কি, না সেটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে ভি সাইন থিটা উপাংশ দেখো, স্রোতের যে বেগ রয়েছে u, তার বিপরীত দিকে ক্রিয়া করছে, অর্থাৎ স্রোতের যে বিরোধিতা, সেই বিরোধিতা কাজ কিন্তু করছে এই ভি সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি যে ভি সাইন থিটা উপাংশ এইদিকে, আর এইদিকে উপাংশ থাকছে ভি cos থিটা। তাহলে এটা ভি সাইন থিটা, এটা ভি cos থিটা। তাহলে দেখো আমরা এরকম 90 ডিগ্রি প্লাস থিটা কোণে চালনা করার জন্য একটা উপাংশ কিন্তু একদম প্রস্থ বরাবর লম্ব বরাবর
ক্রিয়া কিন্তু করছে, তাহলে সে আমাদেরকে কিন্তু হেল্প করবে এরকম সোজাসুজি চলে যেতে। তার মানে কি, এইভাবে চালনা করলে নৌকোটা কিন্তু যাবে এইভাবেই। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এই ইউ কে সম্পূর্ণ প্রতিনিধিত্ব করার শর্ত কি হবে? না সম্পূর্ণ প্রতিনিধিত্ব করতে গেলে বুঝতেই পারছো ভি sin থিটা সমান হবে কত? ইউ হবে। যদি সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে, সম্পূর্ণ প্রতিনিধিত্ব করবে তা বলছি না, যদি করাতে হয় সম্পূর্ণভাবে স্রোতের বাধাকে যদি আমরা বাদ দিতে চাই কিংবা প্রতিনিধিত্ব কিংবা নিউট্রালাইজ করতে চাই, তাহলে এই শর্ত থেকে আমরা বলতে পারছি sin থিটা সমান আসছে u বাই v, তাহলে থিটা সমান হচ্ছে sin ইনভার্স u বাই v। তাহলে u এবং v এর মান বসিয়ে দিলেই আমরা থিটার মানটা পেয়ে যাব। সেইভাবে কিন্তু নৌকাকে চালনা করতে হবে। তো এটা হচ্ছে কি, না আমাদের ন্যূনতম দূরত্বে এইভাবে চালনা করতে হলে, অর্থাৎ ন্যূনতম দূরত্বে নদীকে পেরোতে হলে আমাদেরকে কিন্তু এই সিস্টেম কিংবা এই নীতিটা প্রয়োগ করতে হবে। তোমরা বইতেও দেখবে এই প্রমাণটা রয়েছে, এটা কিন্তু খুবই ক্রুশিয়াল। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমাদের এইভাবে আড়াআড়ি দিকের যে উপাংশটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা v cos থিটা, যদি কেউ বলে যে যেরকম এখানে একটা কেস 1 ছিল, দেখবে তোমাদের বইতে কেস 2 বলে একটা রয়েছে, যে নরমালি এই অবস্থাতে যেভাবে যাচ্ছে, এই অবস্থাতে যদি পারাপার করতে হয় নৌকোকে, তাহলে সময় এই ক্ষেত্রে কি লাগবে? না সময় যেটা প্রয়োজন সেটা হচ্ছে কত? না সময় প্রয়োজন হচ্ছে, যদি আমি সেটাকে t ধরি তাহলে আমি t নাম দিলাম, তাহলে t কত হবে? না l বাই v cos থিটা। এটাই তো হওয়ার কথা, কারণ থিটার মান যা হবে সেটা বসাতে হবে। তো এই পরিমাণ সময় কিন্তু লাগবে আড়াআড়ি ভাবে কিন্তু নৌকোকে পেরোতে, অর্থাৎ নৌকোকে এইভাবে যেতে এই সময়টা কিন্তু লাগবে। যদি এই সময়টা লাগে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কেস 2 যেটা আমাদের রয়েছে, অর্থাৎ কি, না সেটা হচ্ছে ন্যূনতম সময় নদী পারাপার। তাহলে ন্যূনতম সময় নদী পারাপার যদি বলা হয়, তাহলে সেই সময়টা কত হবে? না দেখতেই পাচ্ছ এখানে যে সময়ের যে রাশিমালা রয়েছে সেটা কত? l বাই v cos থিটা। এই এক্সপ্রেশনে যদি আমরা দেখি যে ভগ্নাংশে লবের মান কোনো পরিবর্তন আমরা করতে পারছি না, নদীর প্রস্থ যা ছিল তাই থাকছে। ভিও কনস্ট্যান্ট, কারণ আমরা নদীতে নৌকোটা যা চালনা করছি একটা নির্দিষ্ট বেগে চালনা করছি, ধরে নিলাম আমি। থাকলো cos থিটা। তো আমরা জানি যে কোনো ভগ্নাংশের মান তখনই মিনিমাম হবে যখন ভগ্নাংশের হরের মান ম্যাক্সিমাম হবে। তো এই ক্ষেত্রে v তো ফিক্স রয়েছে, তাহলে cos থিটাকে ম্যাক্সিমাম মানে cos থিটা সর্বোচ্চ মান আমরা জানি +1। তাহলে এখানে যদি +1 বসানো হয় তাহলে কত পাওয়া যাচ্ছে? l বাই v। তার মানে এই যে l বাই v হয়ে যাওয়া মানে বোঝা যাচ্ছে যে থিটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে যাই হয়ে যাক না কেন এইভাবে চালনা করে আমরা ন্যূনতম সময় পৌঁছতে পারবো না, আমাদের কিন্তু এইভাবে আড়াআড়ি ভাবেই কিন্তু চালনা করতে হবে, অর্থাৎ এই থিটা সমান 0 ডিগ্রি রেখেই কিন্তু নৌকাটাকে চালনা করতে হবে। এবার তোমরা বলবে স্যার এভাবে চালনা করলে তো আমাদের এই রকম অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে, যেটা শুরুতে বলেছিলাম। হ্যাঁ ওটাই দাঁড়াবে, এইভাবে চালনা করব নৌকাটা কিন্তু এইভাবে কোনাকুনিই যাবে, তাতেই কিন্তু সময়টা কম লাগবে, যেটা আমরা শর্ত দিয়েও প্রমাণ করতে পারছি। তো বইতে তিনটেই রয়েছে যেগুলো আমি আলোচনা করলাম, আমি আস্তে আস্তেই করলাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি কারো কোনো জিজ্ঞাসা কিংবা কোনো সমস্যা মনে হয়ে থাকে পড়তে গিয়ে, বই পড়তে গিয়ে কিংবা এখানে ভিডিওতে আলোচনার ক্ষেত্রে, তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই সুস্থ থেকো। আর তোমাদের এখানে 107 পেজ থেকে 109 পেজে দেখবে বইতে 6টা গাণিতিক উদাহরণ রয়েছে। তো উদাহরণ না দেখলে তোমরা অঙ্কগুলো এক্সারসাইজ করতে সমস্যা হবে। অবশ্যই আমরা এক্সারসাইজে অঙ্ক করার নিয়ে আলোচনা করব চ্যাপ্টারের শেষে। তো 107 এবং 108 পেজে যে গাণিতিক উদাহরণগুলো রয়েছে তার মধ্যে 1, 2, 3, 4
প্রথম চারটে প্রশ্নই একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে শেষের দুটোর তুলনায়, সেই জন্য প্রথম চারটে প্রশ্ন তোমরা একটু বেশি ভালো করে দেখবে। আমরা নেক্সট ভিডিওগুলোতে খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে যাচ্ছি। ভেক্টরে যা বাকি থিওরি রয়েছে, একটা হচ্ছে ডট গুণফল, স্কেল মানে ভেক্টরে ডট গুণফল অর্থাৎ স্কেলার গুণফল, আর ক্রস গুণফল এবং প্রাস। তো এই টপিকগুলো মোটামুটি 4-5টা ভিডিও লাগবে, এইগুলো আমরা পরে পরে আলোচনা করে নেবো। পরের ভিডিওতে আমরা ভেক্টরের স্কেলার গুণফল কিংবা ডট গুণফল নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষাতেও খুব গুরুত্বপূর্ণ। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। টিল দেন, বাই।